সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি, গুরুতর অসদাচরণের অভিযোগ। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সংলাপ আজ, নির্বাচন নিয়ে চাপে নেই জানালেন আল রিয়াজ। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, আরও তীব্র আক্রমণের হুমকি নেতানিয়াহুর। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনফোসিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারিক পদ হতে 18 মার্চ তারিখে অপসারণ করেছেন। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20 অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল 3টায় সংসদ ভবনের এলটি হলে এই বৈঠক শুরু হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেছেন, সংস্কার না আগে নির্বাচন প্রশ্নে কোনো ধরনের চাপে নেই জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাই করছি। বৃহস্পতিবার সকাল 10টায় জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে একথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় গুলশান চেয়ারপারসন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার কুমিল্লার শাসনকাছায় জাতীয় নাগরিক পার্টির কুমিল্লার আয়োজনে হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ 24-এর শহীদ ও আহত গাজীদের স্মরণে গণ ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য রিফাত রশিদ। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। ভোলার মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের 2 গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ নিহত হয়েছে। নিহত রাশেদ মনপুরার আবুল কালামের ছেলে। পুলিশ ও নিহতদের পরিবার জানায়, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এতে আহত হন রাশেদ সহ 10 জন। পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেয়ার পথে রাত 9টায় ফরিদপুরে তার মৃত্যু হয়। ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাং নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শালনা হাইওয়ে থানার ওসি সালে আহমেদ জানান, সরকারের ছুটি অনুযায়ী তাদেরকে সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশের সদস্যরা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3-এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান তানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে 1 একরের সময়ে বাদী হয়ে মামলা করে দুদক। তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলার হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা। এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলেও জানান তার আইনজীবীরা। বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই। চোরাচালান, মানব পাচার ও লাগেজ চুরির মতো অপরাধ কমেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরগুলোর নিত্য ঘটনায় পরিবর্তনের মধ্য দিয়ে যাত্রী সেবার মান বেড়েছে বহুগুণ। আর তাতে অসাধু সিন্ডিকেটের মাথায় আকাশ ভেঙে পড়েছে। অনিয়ম করতে না পারায় এখন বেবিচকের সামনে অবস্থান কর্মসূচি সহ নানাভাবে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তারা। 2016 সালে বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেওয়ার পর থেকেই শৃঙ্খলা ফিরেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে নাখোশ হয়ে ওঠে অসাধু চক্র। বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের সরাতে গত 17 মার্চ বেবিচকের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা। সাধারণ কর্মচারীদের সমর্থন না পেয়ে বেবিচকের হারুন ও অলোক নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভাড়াটিয়া লোকজন দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবারে সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুরের শ্রীপুরে সড়ক নির্মাণ কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের খোয়া ইট ও বালু ব্যবহার করা হচ্ছে সড়কে। পৌরসভার তদারকি না থাকায় এমন দুরবস্থা। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। বিশ্বব্যাংকের অর্থায়নে গাজীপুরের শ্রীপুরের পৌর এলাকার চন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনসার রোডমুখী পৌনে 2 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, 2 কোটি 12 লাখ টাকা ব্যয়ে 12 ফুট প্রশস্তের এই সড়কে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া ও বালু। ময়লা সহ তারা নিয়ে আসছে গাড়ি বইরা বালু দেওয়ার পরে যে রোলার ঠিক মতো রোলারও হয় নাই। 90% বিডি মাটি কাটতে আইনা দিয়া আর 5% খোয়া দিয়া ডলাদা থুয়ে দিচ্ছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিদর্শক জানান, বিভিন্ন দপ্তরে টাকা দেয়ায় ভালোভাবে করা যায় না কাজ। আর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, কাজ হচ্ছে নিয়ম অনুযায়ী। আমরা চেষ্টা করতেছি যতটুকু ভালো, তো চেষ্টা করতেছি ভালোই দিতেছি। এখন যদি এলাকাবাসীর দাবি তাহলে ব্যাপারে তুলে দেন, সমস্যা নাই, আমাদের কোনো কি করবো, আমরা তো যেটা ধরা আছে এটাই দিতেছি। ওই অফিসিয়াল টাকা দেওয়া লাগে, বাস্তবতা সিটি টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, অ্যাক্সিডেন্ট টাকা দেওয়া লাগে, ওই 100 টাকা দেওয়া লাগে, লোকালিটি অ্যামেন্ডমেন্ট করা লাগে, তারপরে আবার ব্যাড ট্যাক্স দেওয়া লাগে, তারপরে তো কি আমার ব্যবসা করা লাগে ইনভেস্টটা করে। এমন বাস্তবতায় পৌর কর্তৃপক্ষ বলছে, নিম্নমানের খোয়া বালু অপসারণে দেয়া হয়েছে নির্দেশনা। যে মালামালগুলি আসছিল সেই মালামালগুলি একটু খারাপ থাকাতে
সেগুলি ফেরত দেওয়া হয়েছে। বলা হয়েছে এগুলি যেন না ব্যবহার করা হয়, এগুলি ফালালেও উঠায় নিয়ে যাবে। অনিয়মের সংবাদ প্রচার না করতে প্রতিবেদককেও ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহরিয়ার এন্টারপ্রাইজ। টাকা আপনি হাতে আল্লাহ তাআলা মাফ করে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সিলেট নগরীতে জামাতের মালিকানাধীন ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। বুধবার দিবাগত রাত 1টার দিকে নগরীর সোভানীঘাটস্থ ওভারব্রিজের উপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই লেখা দেখতে পান। বেশ কয়েক মিনিটে এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেন। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশের স্থলবন্দরের পণ্যবাহী কার্গো জাহাজগুলো আসার একমাত্র যাতায়াত হচ্ছে নাফ নদী। কিন্তু যুগের পর যুগ ড্রেজিং না হয় নব্বতে সংকটে পড়েছে এই নদী। ফলে সংশ্লিষ্টরা বলছেন পণ্যবাহী জাহাজ সহ অন্যান্য নৌযানগুলোকে ব্যবহার করতে হচ্ছে মিয়ানমারের জলসীমার অনেক অংশ। এতে তল্লাশির নামে প্রায়শই আরাকান আর্মির হাতে জিম্মি হচ্ছে জাহাজগুলোকে। কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ শফিকের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। টেকনাফ, মিয়ানমার ও সেন্ট মার্টিনের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নাফ নদীর বঙ্গোপসাগরের মোহনায় দুই স্থানে ভরাট হয়ে জেগে উঠেছে ডুবোচর। এই ডুবোচরের কারণে মিয়ানমারের ইঙ্গাউন থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে কার্গো সহ অন্যান্য জাহাজ যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে মিয়ানমার জলসীমার একটি অংশ। ফলে মিয়ানমার থেকে বাংলাদেশে পণ্য আনা নেয়া করতে একদিকে যেমন নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তেমনি মিয়ানমারের জলসীমা ব্যবহার করতে গিয়ে আরাকান আর্মির হাতে জিম্মি হচ্ছে অনেক পণ্যবাহী জাহাজ সহ অন্যান্য নৌযানগুলো। নাফ নদীর মোহনার মধ্যে নম্বরতা না থাকার কারণে মায়ানমার সীমানা হয়ে আমাদের দেশের মধ্যে বুটগুলো ঢুকতে হয়, যার কারণে আমাদের দেশের যে বুটগুলো আসতে গিয়ে ওখানে আরাকান আর্মিরা এগুলো আটক করে ফেলে। বর্মার পাশে নাকি একটা দ্বীপ রয়েছে, ওই দ্বীপের কারণে বুট আটকে যাচ্ছে, সর আটকে যাচ্ছে, সেজন্য বুট আসতে পারতেছে না। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন পণ্যবাহী কার্গো জাহাজ ছাড়াও প্রতিনিয়ত মাছ ধরার ট্রলারও জিম্মি করে রাখছে আরাকান আর্মি। এই নাফ নদী ব্যবহার করে কিন্তু বিভিন্ন যাত্রীবাহী জাহাজ চলাচল করে, ট্রলার চলাচল করে, স্পিডবোট চলাচল করে। সেই জাহাজের বিভিন্ন যে পলি সেগুলা অনেকটা জমে যাচ্ছে। যত দ্রুত সম্ভব এই নাফ নদীকে উন্মুক্ত রাখা এবং এই নাফ নদীকে খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। বন্দরের এই কর্মকর্তা বলছেন দ্বীপটির যোগাযোগ সংকটের স্থায়ী সমাধানে নাফ নদীতে খনন কাজের পাশাপাশি নতুন জেটি ঘাট নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে। সীমানাটা যদি আমাদের নদী যে সীমানা মানে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যে নদী সীমানাটা যদি নিরসন করা যায়, পণ্যবাহী আমদানিকৃত জাহাজগুলো আপনার ওই নদীপথ অনুসরণ করে যদি এই বন্দরে আসতে পারে, তাহলে হয়তো আরাকান আর্মির হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। জানুয়ারি থেকে এই পর্যন্ত পণ্য নিয়ে আসার পথে মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে 4টি কার্গো জাহাজ নিয়ে যায় আরাকান আর্মি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালিদ নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সুপুর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে। আটক খালেদ বিটঘর গ্রামের আনিস মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার বিকেলে উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে আব্দুল খালেক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। বুধবার বিষয়টি জানাজানি হলে জনগণ খালেদকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নলছিটি পৌর জামাতের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নলছিটি পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে জামাতের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি পৌর শাখা জামাতে ইসলামের আমির AHM আলমগীর খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শাখার জামাত ইসলামের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, দেশে ইসলামের শাসন ব্যবস্থা চালু করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওসিটি পৌর শাখার জামাত ইসলামের সেক্রেটারি আবু তোহা। বিএনপির গাইবান্ধার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ কর্মী সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের পশ্চিম পাড়ার জেলা বিএনপি সাধারণ সম্পাদকের বাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য একে সেলিম রেজা হাবিবের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুর রহমান সমেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতিল ফকির, রূপপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতোয়ার রহমান লাল, যুব নেতা রজব পাট্টদার, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আগামী দিনে পাবনা ২ আসনের জনগণের ভাগ্য উন্নয়নে একে এম সেলিম রেজা হাবিবের কোনো বিকল্প নেই। ঈদকে সামনে রেখে বগুড়ায় জমে উঠেছে দর্জি ও ধান কাপড়ের দোকানগুলো। বেড়েছে ক্রেতাদের ভিড়, দর্জিরাও ব্যস্ত সময় পার করছেন পোশাক তৈরিতে। তবে আগের তুলনায় কাপড়ের দাম ও মজুরিও বেড়েছে বলে জানান ক্রেতারা। প্রতিনিধি সাজুবিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। সেলাই মেশিনের শব্দ আর কাটাকাটির ব্যস্ততায় দর্জিরা কেউ কাপড় কাটছেন, কেউ করছেন সেলাই, আবার কেউ দিচ্ছেন সুতোয় কারুকাজ। এমন কর্মযজ্ঞ চলছে বগুড়ার দর্জি পাড়ায়। শবে বরাতের পর থেকেই বাড়তে থাকে পোশাক তৈরির চাপ। ঈদ উপলক্ষে দর্জির দোকানগুলোতে ২০ থেকে ২২ রমজান পর্যন্ত অর্ডার নেবেন বলে জানান মালিকরা। ডিজাইনের উপর নির্ভর করে ৫০০ থেকে ৮০০ টাকা মজুরি নেন দোকানিরা। আমরা তো আশা করে আছি যে বেচা কিনা ভালো হওয়ার কথা। গতবারে এই টাইমে মোটামুটি ভালো অর্ডার জমছে, কিন্তু এবার এখনো জমেনি। দিনে পড়তেছে যা, আমরা দিনেই কাটতেছি। আবার হচ্ছে এক সপ্তাহ ঈদের আগেই তো অর্ডার পাতি বন্ধ হয়ে যায়, সেই অর্ডারগুলো আমরা আগেই নিয়ে থুই। মনে করেন যে বছর বছরে তো আপনার এমন চাপ জমে মনে করেন যে কাপড় কেনার মতন আমাদের কোনো সোর্স থাকে না, যার কারণে দর্জিও বেনা দিতে পারে না, এখানেও কাপড় কিনতেও খুব, যার কারণে একটু আগেই মনে করেন যে নিয়ে বানালাম। এখন অনেকটা কাজের চাপ, হয়তো সামনে হয়তো আরও একটু বেশি হবে। এখন আমরা সবাই অনেক বেশি কাজ করতেছি। অর্ডার আমরা প্রায় বন্ধই করে দিয়েছি, হয়তো বা ২ থেকে ৩ দিন আর কাজ নেব। সকাল থেকে রাত পর্যন্ত চলা এই ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে জমে উঠছে থান কাপড়ের বাজারও। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর। দেশের ফুটবলে গেল কদিনের নতুন উচ্ছ্বাস টের পাওয়া গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। সকাল ৯টার ফ্লাইটে বাংলাদেশ জাতীয় দল উড়াল দিয়েছে ভারতের উদ্দেশ্যে। প্রথমে কলকাতা, সেখান থেকে ম্যাচ ভেন্যু শিলংয়ে যাবেন টিম বাংলাদেশ। গেল কদিনের মতো আজ সকালেও বিমানবন্দরে এদিন আগ্রহের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ফুটবলারদের শুনতে হলো হামজাকে নিয়ে প্রশ্ন, আর তাতে বেশ উচ্ছ্বাসে ঝরল দলের ২ তারকা সোহেল রানা সিনিয়র এবং তপু বর্মনের কণ্ঠে। সোহেল রানার কাছে হামজা যেন দীর্ঘদিনের সতীর্থ। জানালেন, দলের সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন ইংল্যান্ড থেকে উড়ে আসা এই তারকা। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে। সবার আগে নেমে শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি, গুরুতর অসদাচরণের অভিযোগ। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সংলাপ আজ, নির্বাচন নিয়ে চাপে নিয়ে জানালেন আলম রিয়াজ। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, আরও তীব্র আক্রমণের হুমকি নেতানিয়াহুর। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।